আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা শিখব মেমোরেন্ডাম কি। আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করি ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৩য় অধ্যায়, তখন সৃজনশীল করার সময় প্রায় সময় বোর্ড কোশ্চেন করি কিংবা বইয়ের অঙ্ক করি। এই প্রশ্নটা মোস্ট রিপিটেড আসে, মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম মূলত দুই প্রকার, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম। দুই প্রকার মেমোরেন্ডামের ছকই আমরা আঁকিয়ে রেখেছি, একদম সেম, জাস্ট খালি এখানে রেখেছি ডেবিট মেমোরেন্ডামের লেনদেনের পরিমাণ আর এখানে রেখেছি ক্রেডিট মেমোরেন্ডামের লেনদেনের পরিমাণ। এখন মেমোরেন্ডাম জিনিসটা কি এটা বোঝার আগে আমরা একটু চিত্রটা দেখে আসি। ব্যাংক সমন্বয় বিবরণীর কিন্তু একটা মূল থিম আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনি নিজে, মানে আপনার প্রতিষ্ঠান বা আপনি নিজে যে প্রস্তুত করেন কি নগদান বই, এবং আপনার অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। আমি এখানে একটা ব্যাংকের নাম ধরে নিয়েছি এবিসি ব্যাংক, আপনি অন্য যে কোনো ব্যাংকও ধরে নিতে পারেন। এই ব্যাংকটা কি প্রস্তুত করবে? সে প্রস্তুত করবে ব্যাংক বিবরণী বা পাস বই। এখন ব্যাংকে কিছু লেনদেন হয়, লেনদেনের ফলে হয় ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, তা না হলে ব্যাংকে টাকা হ্রাস পায়। তো দেখেন আমরা এখানে বৃদ্ধি প্লাস অর্থে, মানে ব্যাংকে টাকা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো ব্যাংকে যখন টাকা বৃদ্ধি পায় তখন এই যে ব্যাংক কর্তৃপক্ষ এবিসি ব্যাংক, উনি কি করেন? ওনার ব্যাংক বিবরণী বা পাস বই, মানে উনি যেখানে লেনদেনগুলো লিখে রাখে, একজন ব্যাংক কর্তৃপক্ষ কিংবা একজন হিসাব রক্ষক, ব্যাংকের হিসাব রক্ষক, তিনি তার যে হিসাবে লিখে রাখে ওইটা হচ্ছে হলো ব্যাংক বিবরণী বা পাস বই। সে পাস বইতে যদি টাকা বৃদ্ধি পায় উনি সেটা কি করে? লিখে রাখে। এবং টাকা যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে কমে যায় সেটা উনি লিখে রাখে। কিন্তু এই মেমোরেন্ডামটা কখন তৈরি হয়? যখন ব্যাংকে টাকা বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায়, যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা আপনি জানেন না। এখানে আমি একটু ক্রস দিয়ে দেব যে এটা আপনি জানেন না। ব্যাংক কি করেছে? আপনার হিসাবে অন্তর্ভুক্ত করে ফেলছে, কিন্তু আপনি জানেন না। এমন যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলো আমাদের মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হবে। এখন আমি প্রথমেই বলেছি মেমোরেন্ডাম দুই প্রকার, একটা ডেবিট মেমোরেন্ডাম আর একটা কি ক্রেডিট মেমোরেন্ডাম। এখন ডেবিট মেমোরেন্ডামে কোনগুলো যাবে, ক্রেডিট মেমোরেন্ডামে কোনগুলো যাবে? দেখেন আমি এখানে লিখে রেখেছি, যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায় কোনো কারণে কিংবা ব্যাংকে টাকা বেড়ে যায়, ধরেন ব্যাংকে আপনার 50,000 টাকা জমা ছিল, সামহাউ কোনো কারণে ব্যাংকে ধরেন আরো 2,000 টাকা বেড়েছে, তাহলে ব্যাংকে এখন টাকা হলো কত? 52,000। তো ব্যাংকে যদি কোনো কারণে টাকা বৃদ্ধি পায় এবং আপনি নগদান বইতে, যে আমি কাটা দিয়ে রেখেছি, যদি আপনি টের না পান, আপনি যদি জানতে না পারেন, তাহলে ওই যে ভুলটা হয়েছে কিংবা ওই যে হিসাবটা হয়েছে ওটা হবে কি? ওটা হবে ক্রেডিট মেমোরেন্ডাম, মানে ওই হিসাবটা ক্রেডিট মেমোরেন্ডামে যাবে। আর ব্যাংকে যদি কোনো কারণে টাকা হ্রাস পায় এবং সেটা যদি আপনি না জানেন, আপনি বলতে কি নগদান বইতে যদি আপনি অন্তর্ভুক্ত করতে না পারেন, তাহলে ওই যে লেনদেনটা, ওই লেনদেনটা যাবে কি মেমোরেন্ডামে? ডেবিট মেমোরেন্ডামে। আমি আশা করি আপনারা ডেবিট মেমোরেন্ডামে কোনগুলো যাবে এবং ক্রেডিট মেমোরেন্ডামে কোনগুলো যাবে বুঝতে পেরেছেন। তো আমি নিচে বেশ কিছু এক্সাম্পল লিখে রেখেছি, এটা পড়লে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে এটার ভিতরে কোনটা ডেবিট মেমোরেন্ডামে যাবে এবং কোনটা ক্রেডিট মেমোরেন্ডামে যাবে। তো দেখেন প্রথমে আমরা লিখেছি ব্যাংকে 200 টাকা চার্জ ধার্য করলেও নগদান বইয়ে লেখা হয় নাই। আমি আগেই বলেছি নগদান বইতে কিন্তু লেখা হবে না, সেটা হোক ডেবিট মেমোরেন্ডাম হোক ক্রেডিট মেমোরেন্ডাম। সিম্পল জিনিসটাই বলেছে, নগদান বইতে লেখা হয়নি। এবং এখানে যে শব্দটা বলেছে 200 টাকা কি করেছে? চার্জ করেছে। তাহলে চার্জ করেছে এর মানে কি? কেটে নিয়েছে। তাহলে কেটে নিলে কি ব্যাংকে টাকা বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? অবশ্যই হ্রাস পায়। তাহলে হ্রাস পালে সেটা যাবে কোথায়? ডেবিট মেমোরেন্ডামে। তাহলে আমরা এটা ডেবিট মেমোরেন্ডামে লিখে নিব। কি নামে লিখবো? আমরা 1 নাম্বার দিব, এরকম দিয়ে আমরা এখানে লিখব ব্যাংক চার্জ যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা? 200 টাকা। এর পরের লেনদেনটা আমরা একটু পড়ি, দেখি এটা কোন মেমোরেন্ডামে যায়, ডেবিট মেমোরেন্ডামে না ক্রেডিট মেমোরেন্ডামে। ব্যাংক কর্তৃক জমাতিরিক্তের উপরে 400 টাকা সুদ ধার্য করেছে। দেখেন এখানে কত টাকা সুদ ধার্য করেছে?
400 টাকা সুদ ধার্য করেছে করা হলেও উহা নগদান বইয়ে লেখা হয়নি। তার মানে আমি প্রথমেই বলছি কিন্তু মেমোরেন্ডামে সেইটাই যাবে যেটা ব্যাংকে টাকা বৃদ্ধি করেছে কিংবা হ্রাস করেছে এবং আপনি নগদান বইতে কি করতে পারেননি, অন্তর্ভুক্ত করতে পারেননি। তাহলে আমরা কি করব, যে যেহেতু ধার্য করেছে, ধার্য মানে কি, চার্জ করা, কেটে নেওয়া, যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ জমাতিরিক্তের সুদের কারণে আপনার কাছ থেকে 400 টাকা কেটে নিয়েছে, যেহেতু মানে ধার্য করছে, চার্জ করছে বা কেটে নিয়েছে, এর জন্য আপনার কি হবে, টাকা হ্রাস পাবে। যেহেতু ব্যাংকে টাকা হ্রাস পাচ্ছে সেহেতু এটা যাবে কোন মেমোরেন্ডামে, ডেবিট মেমোরেন্ডামে। তাহলে আমরা এটা অবশ্যই এখানে নিব। জমাতিরিক্তের উপর চার্জ যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা, 400 টাকা। ওকে, এরপরে আমরা একটু দেখি এরপরে কি বলেছে। 3 নম্বরটা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা নগদান বইয়ে লেখা হয়নি। তাহলে ব্যাংক আদায় করেছে, কি আদায় করেছে, লভ্যাংশ আদায় করেছে। কে আদায় করেছে, ব্যাংক আদায় করেছে। আই মিন আপনার এই যে এবিসি ব্যাংক, এবিসি ব্যাংকে কত টাকা, 10,000 টাকা লভ্যাংশ আদায় করেছে। যেহেতু লভ্যাংশ আদায় করেছে, লভ্যাংশ আদায় করলে কি হয়, ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে দেয় আপনার, তাহলে ব্যাংকে টাকা বেড়েছে, তাহলে ব্যাংকে বৃদ্ধি পেলটা কি, ক্রেডিট মেমোরেন্ডামে যায়। তাহলে আমরা এখানে লিখবো ক্রেডিট মেমোরেন্ডামে এটা দিব। তাহলে এটা আমরা 3 নাম্বার দিতে পারি, যে কবিক নং দেওয়া থাকবে সেইটাই দিব। লভ্যাংশ আদায় ব্যাংক কর্তৃক যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা, 10,000। যেহেতু একটাই সেহেতু এটা আমরা সেকেন্ড কলামে লিখে দেব 10,000 টাকা। ঠিক আছে, আমরা জেড টেনে দেব। এবং এখানে যেহেতু দুটো সেহেতু আমরা এই দুটো জেড টানবো 600 টাকা সেকেন্ড কলামে। আমি যদি ইন শর্ট বলি তাহলে কি হয়, আপনার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তা না হলে ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে। এবং এই বৃদ্ধি হ্রাস হয়েছে যেটা আপনি নগদান বইতে অন্তর্ভুক্ত করেননি, এই লেনদেনগুলোই মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হবে। ডেবিট মেমোরেন্ডামে ব্যাংকে যদি টাকা হ্রাস পায় তাহলে যাবে ডেবিট মেমোরেন্ডামে, এবং ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে যাবে ক্রেডিট মেমোরেন্ডামে। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা সবাই মেমোরেন্ডামটা কি এবং ডেবিট মেমোরেন্ডাম কি, ক্রেডিট মেমোরেন্ডাম কি আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে পেরেছি। পরবর্তী দিন ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।